অগ্রহায়ণের এই সকালে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজ সকালের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান এবং শুরুতেই যথারীতি জানাবো ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল গুরুত্বপূর্ণ ঘটনা। আজ শনিবার ২০ অগ্রহায়ণ ১৪২৭, ৫ ডিসেম্বর ২০২০, ১৯ রবিউল সানি ১৪৪২। ১৩৬০ সালের ইতিহাসের এই দিনে ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়। ১৪৫৬ সালের এই দিনে নেপলসে ভয়াবহ ভূমিকম্পে ৩৫,০০০ মানুষের মৃত্যু হয়। ১৭৯১ সালের এই দিনে অস্ট্রীয় মিউজিক কম্পোজার ভোলফগাং আমাদেউস মোৎসার্ট ভিয়েনায় ৩৫ বছর বয়সে মারা যান। ১৭৯২ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৮০৪ সালের এই দিনে টমাস জেফারসন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৮৯৩ সালের এই দিনে চীন আর ব্রিটেনের মধ্যে চীন ব্রিটেন সম্মেলন তিব্বত ভারত চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯১৭ সালের এই দিনে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে। ১৯১৭ সালের এই দিনে রাশিয়ার বিপ্লবী সরকার ও জার্মানির মধ্যে সন্ধি চুক্তি হয়। ১৯৪৩ সালের এই দিনে জাপানি বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে। ১৯৬৯ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ড গঠন। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মৌলভীবাজারের জুড়ি এলাকাকে শত্রুমুক্ত করে। ২০১৩ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবিত নেতা নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন। দর্শক, ইতিহাসের পাতা থেকে এবার চোখ সরিয়ে নিতে চাই এবং দৃষ্টি রাখতে চাই যোগাতে। শরীর এবং মনকে সুস্থ রাখতে আমাদের এবারের আয়োজন যোগা। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বিজয়, সঙ্গে আছেন রুলি। আজকে আমরা এই যোগা পর্বে চমৎকার একটা আসন নিয়ে আলোচনা করব, যে আসনটা আমাদের অনেকের জন্য খুবই উপকারী, এবং সেই সঙ্গে আমরা একটা প্রাণায়াম অনুশীলন করব, যে প্রাণায়ামটা আমাদের জন্য প্রয়োজন। আসলে যোগ এটা একটা অনেক বড় বিষয়। আমরা অনেকেই মনে করি শরীর চর্চা, শুধুমাত্র শরীরের চর্চাটা করাটাই হচ্ছে যোগা। আসলে যোগাটা শুধু শরীর চর্চা না, যোগাতে অনেক বিষয় আছে। অষ্টাঙ্গ যোগ, যোগের ৮টা অঙ্গ আছে। এই ৮টা অঙ্গ যখন আমরা ঠিক রাখতে পারবো, অর্থাৎ এগুলোকে অনুসরণ করতে পারবো, তখন আমরা যোগার আসল বেনিফিট পাবো। তো অষ্টাঙ্গ যোগের যে প্রথম পয়েন্ট, সেটাই হচ্ছে যম। যম, এটা সংস্কৃতে এটাকে ইয়ামা বলে, আর ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে মোরাল টিচিং, নৈতিক শিক্ষা। সারা পৃথিবীতে আমরা যদি দেখি তাহলে দেখব সমস্যার একটা বড় কারণটাই হচ্ছে নৈতিকতা নাই আমাদের মধ্যে। তো যোগা আমাদেরকে নৈতিকভাবে সমৃদ্ধ করে, নৈতিক গুণাবলী অর্জন করতে আমাদেরকে সহযোগিতা করে। যম, তারপর হচ্ছে নিয়ম। আপনাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমরা সময় সুযোগ পেলে ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নিয়ম, আধুনিক ভাষায় যেটাকে আমরা ডিসিপ্লিন বলতে পারি, এই ডিসিপ্লিনটাকে আপনার জীবনে নিয়ে আসতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। তারপরে থার্ড স্টেপ হচ্ছে আসন, আসনা। এই আসনকে যত আপনি, অর্থাৎ সুন্দরভাবে আপনি যত দাঁড়াতে পারবেন, বসতে পারবেন ক্রিয়েটিভলি, সেটা আপনার জন্য উপকারী হবে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, তারপর আরেকটা বিষয় আছে প্রত্যাহার। সব কিছু ছেড়ে একটা সিঙ্গেল জিনিসে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, যা আপনি করতে চান। এই কনসেন্ট্রেশন পাওয়ারটা যখন আপনি বাড়াতে পারবেন, তখন দেখবেন যে যোগার আসল বেনিফিট পাবেন। তারপরে কি করতে হবে? প্রাণায়ামের চর্চা করতে হবে, তারপরে ধ্যানের চর্চা করতে হবে, মেডিটেশন, এগুলো অষ্টাঙ্গ যোগের পার্ট। তারপরে লাস্টের যে স্টেজ, সেটা হচ্ছে সমাধি। আপনি স্রষ্টার সঙ্গে কানেক্ট করবেন, আত্মা তখন পরমাত্মায় লীন হয়ে যাবে, এবং সেটাই প্রশান্তি। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, তার কাছে যখন আপনি যেতে পারবেন, তার সংস্পর্শে যখন আপনি যাবেন, সেটার আনন্দ অন্য কোনো কিছুতেই আপনি পাবেন না। তো যোগার মধ্য দিয়ে আমাদের শরীর, মন, এটাকে আমরা প্রস্তুত করি তার পর্যন্ত যাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা শুরু করি আসন। আজকের আসনের নাম হচ্ছে জানু শিরা আসন। সংস্কৃত জানু মানে হচ্ছে হাঁটু, আর শির মানে হচ্ছে মাথা।
তো যে আসনে জানুর সঙ্গে শিরটাকে লাগানো হয় সেটার নাম হচ্ছে জানুশির আসন, জানুশির আসন। তাহলে আমরা এই আসনটা একটু দেখে নিই। জানুশির আসন, আমরা প্রথমে একটু দণ্ডাসনে বসে এদিকে মুখ করে বসেন। হ্যাঁ, দুই পা ছড়িয়ে বসি আমরা। মেরুদণ্ড স্ট্রেট, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। গুড। এটাও বসার চমৎকার একটা উপায়। এইভাবে যখন আপনি বসবেন দেখবেন যে আপনার অহেতুক ব্যথা বেদনা হচ্ছে না। তো এখান থেকে আমরা এই আসন থেকে, এই পর্যায় থেকেই আমরা আমাদের জানুশির আসন যেটা আছে সেটাতে আমরা কনসেন্ট্রেট করব, দেখব কীরকম করে করতে হয়। প্রথমে আমরা ডান পাটাকে একটু ভাঁজ করে নেব, এরপর আস্তে আস্তে হাঁটুটাকে আমরা ভূমিতে রেখে দেব এবং আমাদের গোড়ালির যেটা আছে সেটাকে যতটুকু পারি আমরা ভেতরের দিকে নিয়ে আসব। অনেকটা সমকোণের মতো লাগবে, এটা অনেকটা সমকোণের স্টাইলে থাকবে। এবার আমরা দম নিতে নিতে দুই হাত উপরে তুলব, দম নিতে নিতে পাশ থেকে আমরা দুই হাত উপরে তুলব। হ্যাঁ, গুড। হ্যাঁ, এবার বড় আঙ্গুল, হ্যাঁ, গুড। হাতের আঙ্গুল, প্রিয় দর্শক, হাতের আঙ্গুল এইভাবে রেখে দেবেন। রেখে দিলে সুবিধাটাকে, আপনি হাত এই মানে যে কোনো স্টাইলেই রাখতে পারেন, কিন্তু এই স্টাইলে রাখলে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনার হাত কখনো সামনেও যাবে না, পেছনেও আসবে না, এটা একটা সুবিধা। ধরে রাখছেন, আপনি বুঝতে পারছেন যে আপনার হাত মুভ করছে কিনা। তো এই স্টাইলে রাখলে আপনার জন্য সহজ। এবার আমরা আস্তে আস্তে দম ছাড়তে ছাড়তে নিচের দিকে আসব, এসে আমাদের শিরটাকে জানুতে অর্থাৎ হাঁটুতে লাগানোর চেষ্টা করব যতটুকু পারি, এবং যদি পারেন কোন দুটোকে ভূমিতে লাগিয়ে রাখবেন। আবার একই প্রক্রিয়া আমরা আগের জায়গায় চলে আসব। হ্যাঁ, আস্তে আস্তে চলে আসি। হ্যাঁ, আস্তে 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 আস্তে। হ্যাঁ, গুড। হ্যাঁ, ছেড়ে দিন। গুড। এটা গেল একটা সাইডে। এবার আমরা অন্য সাইডে এটাকে অনুশীলন করব। গুড। একটু পাটাকে সামনের দিকে দিয়ে দিই। এবার বাম পাটাকে আমরা ভাঁজ করব। বাম পাটাকে ভাঁজ করি। এই আস্তে আস্তে করে নিন। অর্থাৎ গোড়ালিটাকে আমরা ভেতরের দিকে নিয়ে আসছি, গোড়ালিটাকে ভেতরের দিকে নিয়ে আসছি, সমকোণের মতো থাকবে অনেকটা। এবার আমরা দম নিতে নিতে দুই হাত উপরে তুলি, পাশ থেকে, হ্যাঁ, তুলি আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ, হাতের পজিশনে। গুড। এবার আস্তে আস্তে দম ছাড়তে ছাড়তে। গুড। এবং কনুইটাকে আমরা নিচে লাগানোর চেষ্টা করব যতটুকু পারি। 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এই অবস্থায় আমরা থাকব। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাই। হ্যাঁ, দম নিতে নিতে আগের পজিশনে চলে যাই। গুড। হাত ছেড়ে দিই। গুড গুড। এবার দুই পা সামনে ছড়িয়ে বসি। হ্যাঁ, আরাম করে একটু দণ্ডাসনে বসেন, রিল্যাক্স করে। ডানে বামে মিলে হচ্ছে 1 রাউন্ড, এরকম করে কমপক্ষে 3 থেকে 5 রাউন্ড আপনাকে করতে হবে। তো এই আসন করার ক্ষেত্রে একটু সতর্কতা আছে। যাদের হাই ব্লাড প্রেশার আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, ঘাড় ব্যথা আছে, কোমরে ব্যথা আছে অর্থাৎ ব্যাক পেইন আছে, তারা এই আসন করা থেকে বিরত থাকবেন। অর্থাৎ সামনের দিকে ঝোঁকা নিষেধ। সামনের দিকে ঝুঁকলে আপনার অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের কোনো বিষয় থাকলে এই আসন করা থেকে বিরত থাকবেন। তো এটা আমরা মাথায় রাখবো। আমরা আসনটাকে আরেকবার একটু দেখে নিই। ডান পাটাকে আমরা ভাঁজ করি, ডান পা আস্তে আস্তে নামিয়ে ফেলি। গুড। এবার দুই হাত উপরে তুলি পাশ থেকে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা দম ছাড়তে ছাড়তে মাথাটাকে হাঁটুতে লাগানোর চেষ্টা করি, নাক কপাল যাই বলেন, এবং কনুইটাকে যতটুকু পারি ভূমিতে লাগিয়ে রাখার চেষ্টা করব। এবার আস্তে আস্তে আবার আগের পজিশনে চলে যাই। এবার হাত ছেড়ে দিন। এবার আমরা বাম দিকে অনুশীলন করব। গুড। পা চেঞ্জ করে নিন, পা চেঞ্জ করে আমরা একটু করি। পা ভাঁজ করেন। গুড। নামিয়ে ফেলেন। গোড়ালিটাকে ভেতরের দিকে নিয়ে আসেন যতটুকু পারা যায়।
এবার দম নিতে নিতে 2 হাত উপরের দিকে তুলেন। হ্যাঁ, হাতের আঙ্গুল এই পজিশন, গুড। আস্তে আস্তে নামতে থাকি। আস্তে আস্তে আবার আগের পজিশনে চলে যাই। হ্যাঁ, আগের পজিশনে চলে যাই। ঠিক আছে, হ্যাঁ, হাত ছেড়ে দেন। এবার 2 পা ছড়িয়ে বসেন, পদ্মাসনে একটু রিল্যাক্স করেন। প্রিয় সুরিত, আপনারা দেখলেন জানু শিরাসন। এই জানু শিরাসন কি উপকারে লাগে? আমরা এখন বিশেষ করে এই কালে একটা অসুখে ভুগছি, সেটার নাম হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস নিরাময়ের ক্ষেত্রে চমৎকার ভূমিকা পালন করে এই জানু শিরাসন। এটাকে আমরা অনুশীলন করব। জানু শিরাসন। জানু শিরাসন কি করে? আমাদের শরীরে একটা গ্ল্যান্ড আছে যেটাকে বলা হয় অগ্নাশয় গ্ল্যান্ড, এবং এই অগ্নাশয় গ্ল্যান্ড এখান থেকে এটা হরমোন নিঃসরিত হয়, সেটার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন যখন ঠিকভাবে আপনার শরীরে নিঃসৃত হবে, তখন আপনি ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন। ডায়াবেটিসের অনেক কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন হরমোন এটা সঠিকভাবে নিঃসৃত হয় না। তো এটা আমাদেরকে সুস্থ রাখে, এবং নিয়মিত যদি আমরা এটাকে অনুশীলন করতে পারি, আপনার থেকে ডায়াবেটিস অনেক দূরে থাকবে। তারপরে এই আসন কি করে আমরা যখন করছি, খেয়াল করে দেখেছেন যে ইন্টারনাল এমন কোনো অঙ্গ নাই যেটাতে চাপ পড়ে না। লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তারপরে প্যানক্রিয়াস, এই লিভার, এই অঙ্গগুলিতে কিন্তু নাড়াচাড়া হয়। যোগার একটা সুবিধা হচ্ছে কি, অন্যান্য ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলোতে বহিরাঙ্গের উপকারটা হয় বেশি, আর যোগা যখন আমরা করি তখন আমাদের ইন্টারনাল অর্গানগুলোর উপকার হয় বেশি। এবং আমাদের শরীরে শুধু বহিরাঙ্গ, বাইরের অঙ্গগুলোকে ভালো রাখলে হবে না, আমাদের ভেতর যে অঙ্গ আছে সেই অঙ্গগুলোকে সুস্থ রাখতে হবে, সবল রাখতে হবে। আপনার শরীরে একটা গ্ল্যান্ড, ধরুন যে এই অগ্নাশয় গ্ল্যান্ড বা প্যানক্রিয়াস গ্ল্যান্ড, এটা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আপনি নানান ধরনের অসুখ বিসুখে ভুগবেন। শুধু যে ডায়াবেটিস তা না, আপনি যে কোনো খাবার খাবেন সেই খাবারটা আপনার হজম হবে না যদি আপনার প্যানক্রিয়াস গ্ল্যান্ড ঠিকমতো কাজ না করে। তো একইভাবে আপনার ভেতরের যে ইন্টারনাল অর্গান গল ব্লাডার, এটা যদি ঠিকমতো কাজ না করে আপনি খাবার খাবেন, সেটাও হজম হবে না। তো আমাদেরকে ইন্টারনাল অর্গানগুলোকে ভালো রাখতে হবে। এবং যোগার কি সুবিধা, সেটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপর যেরকম করে প্রভাব বিস্তার করে, সেইভাবে আমাদের নার্ভাস সিস্টেম যেটা আছে সেই নার্ভাস সিস্টেমের উপরও প্রভাব বিস্তার করে, ডাইজেস্টিভ সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে, আমাদের পাচনতন্ত্র সেটার উপর প্রভাব বিস্তার করে। এই কারণে ইন্টারনাল অর্গান যত আপনি সুস্থ রাখতে পারবেন, তত আপনি ভালো থাকবেন। এবং যোগাতেই এটা সম্ভব। যোগাতে এমন কোনো পশ্চার নাই যে পশ্চারের সব অঙ্গের ব্যায়াম হয় না। নর্মালি আমরা যে ধরনের এক্সারসাইজ করি, সেটাতে আপনি চাইলেও প্যানক্রিয়াসটাকে মুভ করতে পারবেন না, কঠিন। তো যেটা যোগাতে সম্ভব। আবার এমন কিছু পশ্চার আছে যে পশ্চারে আমাদের মেরুদণ্ডটাকে আমরা টুইস্ট করতে পারি। কাপড় যেরকম করে নিংড়ানো হয়, একইভাবে আমাদের মেরুদণ্ডটাকে আমরা টুইস্ট করতে পারি, যার ফলে আমাদের প্রত্যেকটা ভার্টিব্রা, ডিস্ক, এগুলো সুস্থ থাকে, এগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ে, নার্ভগুলো চমৎকার কাজ করা শুরু করে। তো এই জন্যই হচ্ছে আমাদের আসন যোগা। তো আমরা দেখলাম জানুশির আসন, এটার আরও অনেক উপকার আছে। বিশেষ করে পেটের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য খুবই উপকারী। যারা চেহারায় একটু লাবণ্যতা নিয়ে আসতে চান, কারণ আপনি যখনই এই আসনটা করছেন, আপনি খেয়াল করে দেখেছেন প্রিয় দর্শক, যে বডিটা সামনের দিকে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, আপনার আমাদের হার্টটা বেশি পরিমাণ ব্লাড ট্রান্সফার করছে সামনের দিকে, চেহারার দিকে। তো যত আপনি চেহারার দিকে ব্লাডটাকে সার্কুলেট করতে পারবেন, তত আপনার চেহারা সুন্দর হবে, তত আর্টিফিশিয়াল জিনিস আপনাকে ব্যবহার করা লাগবে কম, প্রাকৃতিকভাবে ভেতর থেকে আপনার সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এই আসন আমাদেরকে, জানুশির আসন আমাদেরকে এই কাজটা করতে সহযোগিতা করে, আমাদের সামনের দিকে ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়, আমরা প্রাণবন্ততা ফিল করি, চেহারা সুন্দর হয়, চুল দাড়ি এগুলোতে এক ধরনের আভা চলে আসে। আপনি সর্দি কাশি, এই যে ফরওয়ার্ড বেন্ডিং যখন আমরা করছি, তখন কি হয়, অনেকের সাইনোসাইটিস থাকে। এই সাইনোসাইটিস থেকে নিরাময় লাভ করার জন্য আমাদেরকে কি করতে পারি, আমরা এই আসনে অনুশীলন করতে পারি। সর্দি কাশি এগুলো থেকে নিরাময় লাভ করার জন্য এই আসনটাকে আমরা অনুশীলন করতে পারি। আবার ইন্টারনাল অর্গানে যারা সমস্যায় আছেন, হজম, তারপরে পেটে অনেক সময় অস্বস্তি ভাব থাকে, এই ধরনের ভাবগুলো দূর করার জন্য এই আসনের সহযোগিতা আমরা নিতে পারি, জানুশির আসন। এবার আমরা আস্তে আস্তে প্রাণায়ামের দিকে চলে যাব।
তো আমরা আজকে বলেছিলাম যে যোগা শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ না, এটা হচ্ছে মনেরও একটা ব্যায়াম। হ্যাঁ, আরো বড় অর্থে যদি আমরা বলি সেটা হচ্ছে আত্মার ব্যায়াম, আত্মাটাকে পরিশুদ্ধ করা। প্রত্যেকটা ধর্মেই কিন্তু এই বিষয়টাই আছে। আপনি দেখেন ইসলাম ধর্ম, তাজকিয়া নফস, নফসের পরিশুদ্ধি ছাড়া আপনি কখনোই পরিত্রাণ পাবেন। তো আমাদেরকে এই মনের পরিশুদ্ধিটা, আবার সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, প্রত্যেকটা ধর্মে বলেই যে ভেতর থেকে আপনাকে পরিশুদ্ধ হতে হবে। তো যোগা করলে কি হয়, আমাদের দেহ ভালো থাকে, আর দেহ যখন ভালো থাকে তখন মনটাও প্রশান্ত থাকে। আর প্রশান্ত মনে মানুষ কখনো কারো ক্ষতি করতে পারে না, সে নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ হয়। একটা খারাপ কাজ করার আগে সে 10 বার চিন্তা করবে যে কাজটা করা আমার ঠিক হচ্ছে কিনা। তো এটাই হচ্ছে যোগার বেনিফিট, যে আপনাকে ভেতর থেকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে সহযোগিতা করে। তো আজকে আমরা যে প্রাণায়ামটা চর্চা করবো, এটা মেডিটেশনের ক্ষেত্রে চমৎকার সহযোগিতা করে, এবং এই প্রাণায়ামের নাম হচ্ছে ধীরম প্রাণায়াম। ধীর লয়ে প্রাণায়াম চর্চা করা, এটার নাম হচ্ছে ধীরম প্রাণায়াম। ধীরে ধীরে আপনি দম নেবেন, ধীরে ধীরে আপনি দম ছাড়বেন। এতে কি হবে, আপনার মনটা, শরীরটা ধ্যানের জন্য, মেডিটেশনের জন্য প্রস্তুত হবে, এবং আপনার ধ্যানের লেভেলটা ডিপ হবে। তো এই গভীরতা বাড়ানোর জন্য ধ্যানের আজকে আমরা চমৎকার একটা প্রাণায়াম করব, ধীরম প্রাণায়াম। এটা খুব সহজ, আমরা যে কোনো ধ্যানাসনে বসতে পারি। আইদার পদ্মাসন হতে পারে, বজ্রাসন হতে পারে, সুখাসন হতে পারে, যে কোনো মেডিটেটিভ পোজে আপনি বসবেন। বসার পরে আপনার মেরুদণ্ডটাকে, স্পাইনটাকে সোজা রাখবেন, স্ট্রেট। স্ট্রেট এবং স্টিফনেস কিন্তু আলাদা বিষয়, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ বডিটাকে টান টান করা যাবে না, রিল্যাক্স ওয়েতে মেরুদণ্ড সোজা রাখা, এটাই হচ্ছে স্ট্রেট করে রাখা। আপনি দেখেন এই, এটা হচ্ছে একদম নর্মাল। এটাকে আপনি যখন আবার এই যে টান টান করে রাখবেন, তখন কিন্তু শরীর আরামে থাকবে না, ব্যায়ামে থাকবে। এই জন্য রিল্যাক্স হতে মেরুদণ্ডটাকে আমরা সোজা করে রাখবো। তো যে কোনো ধ্যানাসনে বসে আমরা এই প্রাণায়ামের অনুশীলন করব। ধীরম প্রাণায়াম কিভাবে করতে হবে, যে আমরা নাক দিয়ে ধীরে ধীরে দম নেব এবং নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ব। এটাই হচ্ছে ধীরম প্রাণায়াম। আমরা একটু দেখে নিই, একটু চোখ বন্ধ করে। এই প্রাণায়ামটা চোখ বন্ধ করলে উপকারটা বেশি পাবেন, কারণ ধ্যান তো মেডিটেশন চোখ বন্ধ করেই করতে হবে আমাদেরকে। এবং চোখ যখন আপনি বন্ধ করছেন, আপনি 83% জিনিস দেখা থেকে বিরত থাকছেন, উত্তেজনা থেকে। অর্থাৎ নানান ধরনের যে স্টিমুলেন্ট আপনাকে উত্তেজিত করতো, মানে দেখার মাধ্যমে আপনি যে নার্ভটাকে এরকম করতেন, সেটা থেকে আপনি বিরত থাকছেন, যার ফলে আপনার আস্তে আস্তে ভেতর থেকে প্রশান্তি সৃষ্টি হবে। তো ধীরম প্রাণায়ামটা আমরা নাক দিয়ে ধীরে ধীরে নিচ্ছি, নাক দিয়ে ধীরে ধীরে নিচ্ছি এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। যত করবেন তত দেখবেন যে একটা তন্ময়তা সৃষ্টি হচ্ছে, একটা প্রশান্তি ভাব সৃষ্টি হচ্ছে, ভালো লাগা সৃষ্টি হচ্ছে। আপনার মধ্য থেকে রাগ, ঘৃণা, ক্ষোভ, হিংসা, এই জিনিসগুলো দূর হচ্ছে। তো ধীরম প্রাণায়ামটা আমাদেরকে মেডিটেশন করতে সহযোগিতা করে। আর এই জামানায় মেডিটেশন চমৎকার একটা টুলস ভালো থাকার জন্য। যত মেডিটেশন করবেন, ধ্যান করবেন, ভেতরটা তত প্রশান্ত হবে। এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে আপনি 75% ডিজিজ থেকে এমনিতেই নিরাময় লাভ করতে পারেন যদি আপনি মেডিটেশন করেন, সঠিক জীবন দৃষ্টি অনুসরণ করেন। তো মেডিটেশন আমাদেরকে সেই সঠিক জীবন দৃষ্টি এবং শতকরা 75% রোগ থেকে আমাদেরকে নিরাময় লাভ করতে সহযোগিতা করে। তো দেহ মনকে মেডিটেশনের প্রস্তুতির জন্য এবং ভালো থাকার জন্য এই ধীরম প্রাণায়াম, এটাকে আমরা অনুশীলনে রাখবো। আর আজকে প্রিয় দর্শক, একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিস থেকে নিরাময় লাভ করার জন্য নেচারোপ্যাথি হিসাবে, নেচারোপ্যাথিক টিপস হিসাবে আপনারা একটা জিনিস অনুসরণ করতে পারেন, সেটা হচ্ছে মেথি। আমাদের চারপাশেই এই সহজলভ্য জিনিসগুলো কিন্তু আছে, কিন্তু আমরা ব্যবহার করি না, এগুলোর উপকার হয়তো সেইভাবে আমরা জানি না। তো এই মেথিটা হচ্ছে ডায়াবেটিসের জন্য চমৎকার একটা উপায়। তো মেথিটাকে আপনি কিভাবে খাবেন, এটা আপনি কিছু মেথি একটা গ্লাসে নেন অথবা একটা মগে নেন, মগে নিয়ে আপনি রেখে দেন। ধরেন যে আপনি রাতে রাখলেন, ঘুমানোর আগে রেখে দিলেন, সকালে ঘুম থেকে উঠে সেই পানিটাই খেয়ে ফেলবেন। এটা আপনার ডায়াবেটিসের জন্য চমৎকার কাজ করে। পাশাপাশি আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখার ক্ষেত্রে অনেক উপকার করবে। কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন
এই যে মেথি, এটা একটা চমৎকার ফিল্ড তৈরি করে, পানির মধ্যে একটা চমৎকার ফিল্ড তৈরি করে, যেটা আমাদের ইমিউন সিস্টেমের জন্য খুবই উপকারী। তো এই মেথি পানি আমরা খাওয়ার অভ্যাস করতে পারি। সকালে ঘুম থেকে উঠেই আপনি খালি পেটে এটাকে খেয়ে নিতে পারেন, এই পানিটা। আবার যে মেথিটা পড়ে থাকলো সেটাকেও চাইলে, যদি আপনি খেতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে খেতে পারবেন। আর অনেকের ক্ষেত্রে একটু তেতো ভাব থাকে, তো যদি চান সেটাকে ফেলেও দিতে পারেন, আবার খেতেও পারেন। তো এই হচ্ছে মেথি পানি, যেটা আমরা ন্যাচারোপ্যাথিতে চমৎকারভাবে এটাকে কাজে লাগাতে পারি। তো আজকে আমরা একটা আসন দেখলাম, জানু শিরাসন, এবং একটা প্রাণায়াম দেখলাম, সেটা হচ্ছে ধীরম প্রাণায়াম, এবং মেথির উপকার সমৃদ্ধ একটা টিপস আমরা শুনলাম, দেখলাম। তো এটাকে আমরা অনুশীলন করব, আমাদের জীবনে এটাকে কাজে লাগাবো, তাহলেই আমরা ইয়োগা থেকে বেনিফিট পাবো, ন্যাচারোপ্যাথি থেকে আমরা বেনিফিট পাবো। তো প্রিয় দর্শক, আপনারা মনোযোগ দিয়ে আজকের ইয়োগা প্রোগ্রামটাকে উপভোগ করেছেন, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, শরীর আর মনকে সুস্থ রাখার জন্য এতক্ষণ আমরা শিখলাম ইয়োগার কিছু কসরত। এবারে নিচ্ছি একটি বিরতি এবং সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত আজ সকালের বাংলাদেশে। এ পর্যায়ে আমরা চোখ রাখতে চাই সংবাদপত্রের শিরোনামগুলোতে এবং জেনে নিতে চাই আজকের কোন কোন সংবাদগুলো ঠাঁই পেয়েছে শিরোনামে। দর্শক, প্রথমেই বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম পড়ছি। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে ভাসানচরে নতুন ঠিকানায় রোহিঙ্গারা, নতুন ঘরে ১৬৪২ জন, পর্যায়ক্রমে আরও স্থানান্তরের আশা। এবং একই সাথে আরেকটি শিরোনাম, করোনা মোকাবেলায় ৩ ক্ষেত্রে আরও সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং একই সঙ্গে এক স্প্যান বসলেই স্বপ্নের সেতু। দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে ভাসানচরে খুশি রোহিঙ্গারা, ১৬৪২ জনের নতুন জীবনের আশা। এবং সেই সাথে আরেকটি শিরোনাম, সহযোগিতা পেলে ভ্যাকসিন তৈরিতে প্রস্তুত বাংলাদেশ, প্রধানমন্ত্রীর উক্তি। দৈনিক প্রথম আলো আজকে শিরোনাম করেছে করোনার টিকা এবছর পূর্ব ঘোষিত সংখ্যার অর্ধেক দিতে পারবে ফাইজার। এবং একই সঙ্গে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর আন্তরিক উদ্যোগটির অপব্যাখ্যা করবেন না পররাষ্ট্র মন্ত্রণালয়। দৈনিক সমকাল তাদের শিরোনাম করেছে নতুন আবাসে রোহিঙ্গারা, প্রথম দফায় 7 জাহাজে ১৬৪২ জনকে ভাসানচরে স্থানান্তর। আরেকটি শিরোনাম, সাশ্রয়ী মূল্যে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করুন, প্রধানমন্ত্রীর আহ্বান। দ্য ডেইলি সান তাদের শিরোনাম করেছে উই আর ভেরি হ্যাপি, রোহিঙ্গা স্টেপিং অন ভাসানচর, ফার্স্ট ব্যাচ অফ 1,642 মিয়ানমার ন্যাশনালস রিচড দ্য আইল্যান্ড। এবং সেই সাথে আরেকটি শিরোনাম আমরা দেখছি, বসুন্ধরা গ্রুপ এ পায়োনিয়ার অফ লো কোস্ট হেলথ সার্ভিস মেডিকেল এডুকেশন। এবং ডোন্ট মিসইন্টারপ্রেট জেনুইন এফোর্টস, প্রধানমন্ত্রীর এরকম একটি উক্তিও তারা শিরোনাম করেছে। দি ডেইলি স্টার তারা শিরোনাম করেছে ডোন্ট আন্ডারমাইন অর মিসইন্টারপ্রেট জেনুইন এফোর্টস। এবং সেই সাথে নিউ হোমস নিউ হোপস ফর রোহিঙ্গাস আরও একটি শিরোনাম। বাংলা নিউজ 24 তারা শিরোনাম করেছে সারা দেশে সড়কে প্রাণ গেল 22 জনের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় 22 জন নিহত হয়েছে। bdnews24.com তারা শিরোনাম করেছে অনেক আশায় ভাসানচরে। এবং ভাসানচরে পৌঁছানোর প্রথম দলের রোহিঙ্গাদের চোখে মুখে দেখা গেল নতুন ঠিকানা পাওয়ার আনন্দ। আমার হাতে রয়েছে এখন আনন্দবাজার পত্রিকা, তারা শিরোনাম করেছে গুন্ডা ইস্যুতে অভিষেকের বিরুদ্ধে মামলার পথে কৈলাস পুত্র আকাশ। এবং দ্য নিউ ইয়র্ক টাইমস তারা শিরোনাম করেছে বাইডেন অ্যাড্রেস স্টলিং ইকোনমি অ্যামাইড নিউ হোপস অন স্টিমুলাস। তো সব মিলিয়ে এই ছিল আজকের দৈনিকের শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি এবার সংবাদপত্র পর্যালোচনায়। আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনা করার জন্য যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক জনাব নুরুল কবির। নুরুল কবির, আপনাকে স্বাগত এবং একই সাথে আজ সকালের বাংলাদেশে আজকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র পর্যালোচনার জন্য। আজকে শিরোনামগুলো আপনি শুনেছেন যে আমরা যেই শিরোনামগুলো মূলত সবগুলো পত্রিকাতেই এসেছে, তার মধ্যে একটি হচ্ছে ভাসানচরে নতুন ঠিকানায় রোহিঙ্গারা। এই যে প্রথম ব্যাচের যাদেরকে প্রথম দফায় নিয়ে যাওয়া হলো,
সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এই সুযোগ সুবিধা তাদেরকে সেখানে দেওয়া হচ্ছে বা হবে, সেই কথা শুনে বাকিরাও এখানে ক্রমান্বয়ে আসবে। এবং আবার একটি মহল কিন্তু এটার বিরোধিতাও করছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিবৃতি দিয়েছে যে এটি আসলে রোহিঙ্গাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, তাদেরকে একটি বিচ্ছিন্ন দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। তো সব মিলিয়ে আপনার মতামত জানতে চাই। আসলে ভাষাঞ্চরে যে স্থানান্তরের কথাটি শুনলাম সেটি নিশ্চিতভাবে রোহিঙ্গারা যারা খুব মানবেতর জীবনযাপন করছে তাদের জন্য একটি ভালো খবর। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, রোহিঙ্গারা এখানে এসছে একটি আপৎকালীন সময়, এবং আমাদের লক্ষ্য এবং তাদেরও একটি পরোক্ষ লক্ষ্য হলো যে একটি সুবিধাজনক সময়ে নিজের জন্মভূমিতে ফিরে যাওয়া। আমরা একসময় একটি আপৎকালীন সময়ে এই দেশ ছেড়ে আমাদেরকে আশ্রয় নিতে হয়েছিল ইন্ডিয়াতে, এবং আমরা কিন্তু একটি সময়ের পর চলে আসছি, এমন আসতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, তো ঠিক একইভাবে আমাদের ওই বিষয়টিকে দেখতে হবে যে তাদের থাকার ব্যবস্থা বা ভালো জীবন ব্যবস্থা নিশ্চিত করাটা যেমন প্রয়োজন, একইভাবে তাদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারেও আমাদের আরো উদ্যোগী হতে হবে। এটি শুধু আমাদেরকে না, বিশ্বব্যাপী সবাইকে উদ্যোগী হতে হবে, এবং এই উদ্যোগটির বিষয়ে মানুষ আরো বেশি জানতে চায়। মানুষ জানতে চায় যে তাদের ওখানে ফেরার বিষয়গুলো নিশ্চিত হচ্ছে কিনা, ওখানে ফেরার ব্যবস্থাগুলো যথাযথভাবে গ্রহণ করা হচ্ছে কিনা, ওখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আসলে প্রয়োজন। আমরা জানি যে ভাষাঞ্চরে যেখানে স্থানান্তর শুরু হয়েছে, এটি যেন কোনোভাবে আমাদের ওই পদ্ধতিগুলো, দেশে ফিরে যাওয়ার পদ্ধতিগুলো ব্যাহত না করে এবং দেশে ফিরে যাওয়ার পদ্ধতিকে নিরুৎসাহিত না করে, সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। না হলে যেটি হবে যে এটি এখন একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি, এই প্রতিক্রিয়া ভিন্ন রূপে আমরা দেখব। কারণ রোহিঙ্গাদের সাথে আমাদের সাধারণ মানুষের যে বিষয়গুলো জড়িত হয়ে আছে, সেই বিষয়গুলো ভিন্ন রূপ পেলে এটা আমাদের দেশে আর্থসামাজিক ক্ষেত্রে কখনোই কোনো ভালো পরিবর্তন বা ভালো দিক নির্দেশনা নিয়ে আসবে না। এই জন্য যারা স্থানীয় লোক আছে, যারা পলিসি মেকিং এ কাজ করছেন, তাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই রোহিঙ্গাদের সঠিক জীবন যাপনের জন্য যে ব্যবস্থাটি নেওয়া হচ্ছে সেটিও লক্ষ্য রাখতে হবে। একই সাথে আমাদেরকে জানতে হবে যে ওদের ফিরে যাওয়ার ক্ষেত্রে আমরা কি জানছি, ওরা ফিরে যাওয়ার ক্ষেত্রে কি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, এই বিষয়টি একই সাথে উঠে আসতে হবে, না হলে এটি বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। সেই যখন আন্তর্জাতিক মহল অর্থাৎ বিভিন্ন এনজিও এবং সেই সাথে জাতিসংঘও যখন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভাসান চাওড়া নেওয়ার বিরুদ্ধে, তখন কিন্তু অনেক বিশেষজ্ঞরাই বলেছেন যে এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং তাদের আসলে ভূমিকা রাখা উচিত মিয়ানমারে ফেরত নেওয়ার বিষয়ে। এবং একই সাথে আমরা আরেকটি কিন্তু বিষয় দেখলাম যে করোনা মোকাবেলায় কিন্তু প্রধানমন্ত্রী উক্তি করেছেন এবং সেই উক্তিগুলো কিন্তু বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়েছে। 3 ক্ষেত্রে আরো সহযোগিতার আহ্বান তিনি জানিয়েছেন এবং সেই সাথে বলেছেন সহযোগিতা পেলে ভ্যাকসিন তৈরিতে বাংলাদেশ প্রস্তুত। আরেকটি আমরা দেখছি সংবাদ শিরোনাম হচ্ছে যে স্বস্তি পাওয়া, তবে শঙ্কা, টিকা যে সাধারণের ভাবনায় করোনা টিকা নিয়ে এক ধরনের শঙ্কাও তৈরি হচ্ছে, যে টিকা এখন আসছে মানুষের হাতে বা বিশ্ব আসলে আবিষ্কার করেছে, সেটি এক ধরনের স্বস্তি, কিন্তু এটি আসলে সাধারণের হাতে কিভাবে আসবে বা পৌঁছাবে কিনা সেটা নিয়ে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে আপনার মতামত? আসলে করোনা টিকা একটি বিশ্বব্যাপী আশা আকাঙ্ক্ষার বিষয়, এবং এই বিষয়টি নিয়ে আমরা সবাই ভাবছি, সারা পৃথিবীর 360 কোটি মানুষই ভাবছে। এবং শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গায় সর্বস্তরে হেলথ কেয়ার সার্ভিসের আওতায় পৌঁছে দেওয়া কোনো দেশে সোজা, কোনো দেশে কঠিন, কিন্তু সাধারণ অর্থে সব জায়গায় কঠিন। এক্ষেত্রে চ্যালেঞ্জ কিন্তু অন্য আরেকটি আছে, যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, সেটি হলো যে টিকা একদম প্রাথমিক পর্যায়ে আমাদের দেহে কিভাবে কাজ করবে সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে হবে। আমাদের দেশে ক্লাইমেটিক কন্ডিশন, আমাদের দেশের শারীরিক বৈশিষ্ট্য সমূহ কিন্তু অনেক উন্নত দেশের থেকে আলাদা। খুব স্বাভাবিকভাবেই আমাদের শারীরবৃত্তীয় বিষয়গুলোকে পৃথিবীর সাধারণভাবে দেখতে হবে না। অনেক দেশে করোনা যে ধরনের প্রভাব বিস্তার করছে, আমাদের দেশে কিন্তু ঠিক সেভাবে করছে না। অর্থাৎ এটা একটা রিজিওনাল ব্যাপার আছে, আঞ্চলিক বিষয় আছে। তাহলে আঞ্চলিক বিষয় যদি থাকে, তাহলে করোনার যে টিকার উদ্ভাবনের কথা বলা হচ্ছে, সেই টিকাটিওতে কিছু আঞ্চলিক বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া প্রয়োজন হতে পারে।
এই জন্যই প্রাথমিক টিকা সবার হাতে পৌঁছে দেওয়ার আগে জানতে হবে যে ওই টিকাটি আমার এতদূর অঞ্চলের মানুষের শরীরে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারবে সেই ব্যাপারে আমাদের একটি সচেতন এবং কার্যকরী চিন্তার চর্চা করতে হবে। এই চিন্তার চর্চা যদি আমরা না করতে পারি তাহলে করোনার টিকা পৌঁছে দেওয়ার থেকেও সেটি যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আমি বলছি প্রাথমিক দিকে, সেটির মূল্য আরো বেশি দিতে হতে পারে আমাদের। এই জন্য টিকা পৌঁছে দেয় এবং টিকার বৈশিষ্ট্য জানা, টিকার কার্যকারিতা জানা, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিদেশ থেকে টিকা চলে আসলো এবং সেই টিকা আমরা সাথে সাথে সবার হাতে পৌঁছে দিলাম, সেটি কিন্তু আমাদের সবার শরীরে সকল বয়স, লিঙ্গ এবং অঞ্চল ভেদে একই ধরনের কাজ নাও করতে পারে। সুতরাং পৌঁছে দেওয়ার আগেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। টিকা সবার কাছেই পৌঁছতে হবে এবং টিকা সেই পৌঁছানোর জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করা খুব কঠিন কিছু না। আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল নেটওয়ার্কের আওতায় বাংলাদেশের অধিকাংশ মানুষকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, কিন্তু কথা হলো এই টিকাটি আমার শরীরে কিভাবে কাজ করবে সেটি যাতে আমি কখনো বিনিপিগ না হয়, এই বিষয়টি মাথায় রাখতে হবে। স্যার, আরেকটি শিরোনাম আমরা দেখেছি বাংলা নিউজ 24-এ, সেটি হচ্ছে সড়কে সারা দেশে সড়কে প্রাণ গেল 22 জনের, অর্থাৎ একই দিনে সকাল থেকে সন্ধ্যায় 22 জন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন এবং তার মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাতেই 6 জন। এই চিত্রটা কিন্তু খুব স্বাভাবিক এবং এখন শীতের দিন যখন আসলে শিশির থাকে, সকালের দিকে কুয়াশা থাকে বা সন্ধ্যার দিকে, তখন আর দেখা যায় যে এই মহাসড়কে এই দুর্ঘটনাগুলো বেশি বেশি ঘটে। এটির আসলে সমাধান কি? দীর্ঘদিন বছরের পর বছর আসলে আমি গতকালকে নিজে ড্রাইভ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমার চোখের সামনে 2টা অ্যাক্সিডেন্ট ঘটেছে, ইভেন আমার গাড়ি অ্যাক্সিডেন্টে পড়েছে। আমার কাছে মনে হয়েছে কালকে ছিল শুক্রবার, ইদানিং আমরা শহরে দেখতেছি যে বৃহস্পতিবার দিন দুপুর থেকে শহর ফাঁকা হয়ে, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এই ফাঁকা হয়ে যাওয়া রাস্তায় বেপরোয়া গতির যানবাহন চলছে। আমি একটি ট্রাকের সাথে একটি মাইক্রো সিডান কারের সংঘর্ষ দেখলাম, চোখের সামনে দেখলাম। এবং আমি যদি 4টি সড়ক দুর্ঘটনা দেখে থাকি, মানে আমারটা সহ আরো 3টি, তাহলে সারা দেশের ঘটনা তো আরো ভয়াবহ। আমার 2জন ছাত্র কালকে মারা গিয়েছে। আমার মনে হচ্ছে যে ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমে কিছু পরিবর্তন আনতে হবে এবং সেটিকে আরো বেশি কার্যকরী হতে হবে। উদাহরণ দিচ্ছি যে কালকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন হাইওয়ে এবং শহরের ভেতরের রাস্তাও খালি থাকতেছে। এই খালি থাকা রাস্তাতে আমরা বেপরোয়া গতির যানবাহন চলতে দেখছি, বিশেষ করে প্রাইভেট কার এবং মোটরসাইকেল। এই বেপরোয়া গতির মোটরসাইকেলই কিন্তু অ্যাক্সিডেন্টের মূল কারণ। ইন্টারেস্টিং, এই 3 দিন রাস্তা খালি, আবার এই 3 দিন ট্রাফিক সিস্টেমও শিথিল থাকতেছে। আমরা অনেকবার দেখেছি যে ট্রাফিক সিস্টেমকে যুগোপযোগী করাটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু মাঝপথে থেমে আছে। আপনি দেখবেন মিরপুর রোডে আমরা গতি সেন্সর যেটাকে বলা হয়, মানে প্রচন্ড গতি যানবাহনকে নির্দেশ করার জন্য যে সেন্সর গুলো লাগানো হয়েছিল সেগুলো এখন নষ্ট হয়ে পড়ে আছে। আচ্ছা, এটি যদি করা হতো, ফাঁকা রাস্তায় যদি আমরা ট্রাফিক নাও দিতে পারি, তাহলে কিন্তু আমরা যে সকল গাড়ি বেপরোয়া গতিতে চলছে, 60 কিলোমিটারের বেশি বেগে চলছে, আমরা কিন্তু এখন পুরো বাংলাদেশের ঢাকা শহরের বা ডিজিটাল তৈরি করে ফেলেছি, ডিজিটাল কি বল নাম্বার প্লেট তৈরি করে ফেলেছি, যেগুলো সেন্সর আছে, যে ইচ্ছা করলে আমি তার গতিকে জানতে পারি। তাহলে এই খালি রাস্তায় বেপরোয়া গতির যানবাহন যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই সড়ক ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন রাস্তা খালি থাকে, জনগণ রাস্তা চলাচলের ক্ষেত্রে অনেক বেশি মানে সহজ হয়ে ওঠে, যানবাহনগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং এই সবকিছু মিলিয়েই সড়ক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আপনার পরিসংখ্যান নিলে দেখবেন যে এই সংখ্যাটি আরো বেশি অথবা এই নির্দিষ্ট সময়ে আরো বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে সামনে রেখে ট্রাফিক কন্ট্রোল বোর্ডকে, সরকারকে নিয়ন্ত্রণ মুখী হতে হবে এবং এই নিয়ন্ত্রণকে নিশ্চিত না করতে পারলে প্রাণহানি আরো ঘটবে। আমি বারবার বলছি, আমি গতকালকে এটা খুব ভালো করে দেখলাম যে একটি গাড়ি আমাকে ওভারটেক করলো, সে তখন সম্ভবত 50-60 ছিল, হঠাৎ করে খালি রাস্তা পেয়ে 80-তে গেল, সামনে যে একটা লরির সাথে লাগিয়ে দিল। এই বিষয়গুলোকে সামনে রেখে আসলে ট্রাফিককে আরো বেশি সচেতন হতে হবে, বিশেষ করে যখন ছুটির দিন অথবা রাস্তা যখন খালি থাকে সেই বিষয়ে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংবাদপত্র পরিচালনা করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক জনাব নুরুল কবির। দর্শক, এই পর্যায়ে আমরা জানবো আজকের রাশিফল এবং আজকের রাশিফল সংক্রান্ত তথ্য জানাবেন জ্যোতিষী কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে
আমি শুরু করছি সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এবার বৃষ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই সঙ্গে প্রেমী যুগলকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। অবশ্য বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তবে লম্বা দূরত্বের সফরে সতর্ক থাকতে হবে। এবার মিথুন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, এমনকি আটকে থাকা কাজ সচল হওয়ায় দিনটি বেশ মৌজ ও মস্তিতে উপভোগ করবেন। সেই জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে থাকবে। এমনকি দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটাবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন, যা দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। এবার সিংহ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন, তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মের সুনাম, যশ, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ তো বটেই, সেই সঙ্গে দূর ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এমনকি দীর্ঘদিন যাবৎ যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর, তাদের বিদেশ গমনের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার ধনু রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন, নচেত যানবাহন দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়বে। এবার মকর রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। তাছাড়া যাদের জীবন সাথী, এমনকি জীবন সঙ্গীরা দীর্ঘদিন বেকারত্বের অভিশাপ নিয়ে ভুগছেন, তাদের বেকারত্বের অবসান ঘটতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এবার কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্ঘটনা ও প্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বজায় থাকবে, এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। তথাপিও রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জন করতে হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে পিতামাতার সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।